প্রিয় দর্শক, নতুন শুভ সংবাদ দিলেন আশিক চৌধুরী। বাংলাদেশে হবে প্রযুক্তি বিদেশ থেকে এনে নতুন অস্ত্র তৈরির কারখানা। সেটা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। বাংলাদেশেরও 1971 সালের সেই স্বাধীনতা যুদ্ধের সময় যখন চীন এবং আমেরিকা বাংলাদেশের বিপরীতে দাঁড়িয়েছিল, তখন থেকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু পুতিন কাকু, আমাদের সেনাপ্রধান গতকালকে রাশিয়া এবং ক্রোয়েশিয়া এই দুই দেশে 4 থেকে 5 দিনের একটা সফর শেষে বাংলাদেশে ফিরে এসেছেন। সবকিছু ব্যভিচার অবিচার সব বহাল থেকে শুধুমাত্র নির্বাচন, এর মধ্য দিয়ে গণতন্ত্র হয় নাই, গত অতীতে হয় নাই, 54 বছরে হবে না, আগামী 200 বছরে হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রকে যে চরমভাবে অপমান করলেন, বিদ্রুপ করলেন, ব্যঙ্গ করলেন, সে খবর সবাই আমরা জানি। যুক্তরাষ্ট্র কদিন আগে তার বাজারে বিভিন্ন পণ্য রপ্তানিকারক বিভিন্ন রাষ্ট্রের উপরে যে অতিরিক্ত শুল্ক আরোপ করলো, সেই শুল্ক একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করতে বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের সরকার প্রধানেরা আবেদন জানিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প সেই আবেদন রেখেছেন ঠিকই, সেটি কি সম্মানের সঙ্গে? বাংলাদেশে বিএনপির রাজনৈতিক থিওরি আর কাজ করছে না। বিএনপি করতে যায় একটা, হয়ে যায় আরেকটা। বিএনপির জন্য খুবই হতাশার এবং দুঃখের একটা সময় পার করছে। অন্তর্বর্তী সরকারের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান তার সেই সময়কার দায়িত্বের চাইতে বেশি কিছু হতে চলছেন, এরকম একটা অনুমান আমার ছিল। আপনাদের মনে থাকার কথা, চায়না থেকে ফিরে তিনি যখন ব্রিফিং করেছেন, তার ব্রিফিং করা বা পরবর্তীতে নানা সময়ে পররাষ্ট্র বিষয়ক ব্রিফিংয়ে তাকে দেখে আমার ধারণা হচ্ছিল তিনি পররাষ্ট্র উপদেষ্টা হতে যাচ্ছেন কিনা, কিন্তু পরে দেখা গেল আমার ওই অনুমানটা ভুল, কিন্তু তিনি গুরুত্বপূর্ণ বা আরও গুরুত্বপূর্ণ কিছু হতে যাচ্ছেন। প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ কার্যকরী একটা পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ নিজেদের জায়গা থেকে এই দ্বিতীয়বারের মতন আবারও অ্যাকশনে গেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তো বাংলাদেশেরও 1971 সালের সেই স্বাধীনতা যুদ্ধের সময় যখন চীন এবং আমেরিকা বাংলাদেশের বিপরীতে দাঁড়িয়েছিল, তখন থেকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু পুতিন কাকু, আমাদের সেনাপ্রধান গতকালকে রাশিয়া এবং ক্রোয়েশিয়া এই দুই দেশে 4 থেকে 5 দিনের একটা সফর শেষে বাংলাদেশে ফিরে এসেছেন। আর উনি যখন আসলেন, এর পরের দিনই আমরা দেখলাম যে রাশিয়া থেকে ভাই কি জিনিস বাংলাদেশে আসছে। বিষয়টা ভালো লাগছে যে আমরা নই একা, আমাদের বন্ধু লেভেল পুতিন কাকুর সাথে, আর আমাদের সমুদ্রটা একটু খালি খালি, মেশিনারিজ কম, ভরাট দেখা যাচ্ছে। ঘটনা হচ্ছে একটা দুইটা না, তিনটা যুদ্ধ জাহাজ এই মুহূর্তে পুতিন কাকু পাঠিয়েছে বাংলাদেশে। ঘটনার প্রেক্ষাপট কি? এই মুহূর্তে বাংলাদেশের জন্য কিছুটা আপনার কি বলা হয়, আমরা যদি দেখি একটু থ্রেডিক্যাল অবস্থায় আছে ভারত এবং মিয়ানমার। চট্টগ্রামের পতেঙ্গায় আমাদের যে টার্মিনাল আছে সেখানে পৌঁছেছে রাশিয়ার নৌবাহিনীর 3টি যুদ্ধ জাহাজ। না, আমরা এটা ক্রয় করি নাই, এটা একটা সফরে বাংলাদেশে এসেছে। আর আজকে দুপুরে টার্মিনালে যুদ্ধ জাহাজগুলো পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন শামসুল হক জাহাজের কর্মকর্তা এবং নাবিকদেরকে স্বাগত জানান। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মিলিটারি এয়ার অ্যান্ড নেভাল অ্যাটাশে এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন 6 কর্মকর্তা। সফরকারী জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ তাদের অভ্যর্থনা জানায়। বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজসমূহের অধিনায়করা এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সহ একটি প্রতিনিধি দল চট্টগ্রামের নৌ অঞ্চলের কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া নেভাল একাডেমিতে অবস্থিত র্যাটকিন পয়েন্টেও তারা পুষ্পস্তবক অর্পণ এবং নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিএন আশার আলী স্কুল, চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও
ঐতিহাসিক স্থাপনা সমূহ তারা ঘুরে ঘুরে দেখবেন। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যবৃন্দ এবং নৌবাহিনী পরিচালিত স্কুল সময়েও শিক্ষার্থীরা রাশিয়ার জাহাজ সমূহগুলোকে তারা পরিদর্শন করবেন। এই শুভেচ্ছা সফরের মাধ্যমে মূলত দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা এবং নাবিকদের পেশাগত বিষয়ে মত বিনিময়, তারপর হচ্ছে আপনার ভবিষ্যৎ প্রশিক্ষণ, পারস্পরিক সহযোগিতা, নিরাপত্তা, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কি আরো অনেক কিছুই এখানে কানেক্টেড থাকবে। আগামী 16 এপ্রিল পুতিন কাকুর এই জাহাজগুলো বাংলাদেশ থেকে সফর করে যাবে। এটা যারা বাংলাদেশকে হালকা ভাবতেছিল যে ছোট গণি না, হ্যাঁ ভারতের কিছু মন্ত্রী পাগলা পোগলা আছে, এদের জন্য এটা একটা মেসেজ যে দেখো বিষয়টা কিন্তু ওই জায়গায় নাই যে তোমরা আসবা দৌড় দিবা আর আমরা ভয় পেয়ে যাব। ভারতের সাথে আমরা যুদ্ধ চাই না, কিন্তু রাইট নাও সারা পৃথিবী একটা কমিউনিটিতে চলে, আর বাংলাদেশের এই কমিউনিটিতে রাশিয়া দীর্ঘদিন যাবত যেই ভূমিকা রাখছে সেটা নিতান্তই প্রশংসার। এমনকি আমাদের সেনাপ্রধানের এই সফরে অনেক কিছু এখানে চুক্তি আছে, হয়তো আমরা আস্তে ধীরে জানতে পারবো। ধন্যবাদ জানাই সেনাপ্রধানকে, ধন্যবাদ পুতিন কাকুকে, ভালো থাকুন। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন, বর্ষবরণের দিন। বাংলা সাল গণনা শুরু হয়েছিল কৃষিকাজের সুবিধার জন্য, ফসলি সন হিসেবে। এখনও এদেশের কৃষকরা বাংলা তারিখের হিসেবেই বীজ বোনেন, ফসল তোলেন। বাংলা নববর্ষের এক অবিচ্ছেদ্য অংশ হালখাতা। এখনকার আধুনিক সময়েও এখনও এই হালখাতার ঐতিহ্যকে ধরে রেখেছেন বাংলাদেশের হাটে বাজারে, শহরে বন্দরে। নববর্ষের বৈশাখী মেলায় বাংলাদেশের জেলায় জেলায় উদ্যোক্তারা সারা দেশে ঐতিহ্যবাহী শীতল পাটি, মাটির হাঁড়ি পাতিল, খেলনা, হাত পাখা ইত্যাদি তৈরি করে নিজেদের সৃজনশীলতাকে তুলে ধরেন এই দিনকে উপলক্ষ করে। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এইসব ঐতিহ্য যেন আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, আমাদের সংস্কৃতি যেন আমরা ছড়িয়ে দিতে পারি বিশ্বের দরবারে। বছরের এই দিনটিতেই আমরা সুযোগ পাই আমাদের সুদীর্ঘ ঐতিহ্যকে নতুনভাবে নতুন প্রজন্মের কাছে উৎসবমুখর পরিবেশে তুলে ধরতে এবং পৃথিবীর সামনেই তুলে ধরতে। পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীও চৈত্র সংক্রান্তি ও নববর্ষে এবার বড় পরিসরে উৎসব উদযাপন করছে। পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন, আজ সবাইকে আপন করে নেওয়ার দিন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলুন নতুন বাংলাদেশ গড়ে তোলে। 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। আমি নববর্ষের সকল আয়োজন ও উদ্যোগের সাফল্য কামনা করছি। নববর্ষ 1432 আমাদের সবার জন্য শুভদিনের সূচনা করুক। নববর্ষ আমাদের সকলের জন্য নতুন ও গভীর আনন্দের উন্মোচন করুক, এই কামনা করছি। সবাইকে আবারও আমার নববর্ষের শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মহান আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফিজ। প্রিয় দর্শক, নতুন শুভ সংবাদ দিলেন আশিক চৌধুরী। বাংলাদেশে হবে প্রযুক্তি বিদেশ থেকে এনে নতুন অস্ত্র তৈরির কারখানা। সেটা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। বিভিন্ন দেশ থেকে এখন বাংলাদেশ আমন্ত্রণ পাচ্ছে অস্ত্র কারখানা তৈরির। তারা শাখা তৈরি করবেন বাংলাদেশে, আর সেটাতে কাজ করবেন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর যারা ইঞ্জিনিয়ার কোর্সে আছেন, যারা নাকি এই বিষয়ে চাকরিতে আছেন, তারাই সেখানে কর্মসংস্থান পাবেন। এই যে বিশাল একটি নতুন অফার বাংলাদেশের জন্য, বিদেশি অস্ত্র কারখানাগুলার শাখা হবে বাংলাদেশে, এবং বাংলাদেশ সেই হাই সিকিউরিটি সম্পন্ন জায়গায় যদি দিতে পারে বাংলাদেশ, তাহলে তারা সেখানে করবে, আর সেখানে কর্মদক্ষতায় এগিয়ে যাবে বাংলাদেশের তরুণ তরুণীরা।
তারা এখানে চান্স পাবে চাকরি করার জন্য। স্পেশালি সামরিক বাহিনীগুলাতে যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে আছেন, যাদের এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞ মানুষদেরকে উচ্চ মূল্যে স্যালারি দিয়ে আন্তর্জাতিক মানের তাদের মূল্যায়ন করা হবে, ডলারে তাদেরকে বেতন দেওয়া হবে। বাংলাদেশে বসে থেকে আন্তর্জাতিক মানের বেতন তারা পাবেন। প্রিয় দর্শক, হয়তোবা আমেরিকায় একজন এই কাজের জন্য যেই ডলারটা প্রতি মাসে পান সেটা বাংলাদেশে পাবেন না, কারণ বাংলাদেশের এনভায়রনমেন্ট অনুপাতে তার ফ্যামিলি খরচ, তার নিজের খরচ, তার আয় ব্যয়ের হিসাবটা করে হয়তোবা বিটুইন বাংলাদেশি টাকা টু আমেরিকান ইউএস ডলারের মাঝামাঝিতে একটা স্যালারি হবে। তারপরেও আমি চিন্তা যদি করি যে আমাদের বর্তমান আমাদের সন্তানরা, আমাদের তরুণ সমাজরা, হয়তোবা এটা আপনার ছেলে হতে পারে, আপনার ভাইয়ের মেয়ে হতে পারে, তারা যখন এই কাজগুলোতে ইনভলভমেন্ট হবেন তখন তাদের দক্ষতাটা কিন্তু, মেধাটা কিন্তু ব্রেইনে চলে আসবে। কারণ তখন বিদেশি সেই ইঞ্জিনিয়ারগুলা বা সেই প্রযুক্তিতে কাজ করার এক্সপার্টরা বাংলাদেশে এসে আমাদের বাংলাদেশি তরুণ তরুণীদেরকে নলেজ দিবেন, ট্রেনিং দিবেন, ট্রেন আপ করবেন। তারপরে এই ফ্যাক্টরিগুলাতে যেই অস্ত্রগুলা তৈয়ার হবে সেগুলা আবার বিদেশেই সেল হবে। বাংলাদেশে বিএনপির রাজনৈতিক থিওরি আর কাজ করছে না। বিএনপি করতে যায় একটা, হয়ে যায় আরেকটা। বিএনপির জন্য খুবই হতাশার এবং দুঃখের একটা সময় পার করছে। যে আমি একটা আলোচনায় বলেছি যে পিপলস পারসেপশন এতটাই পাল্টে গেছে যে বিএনপি ভালো কথা বললেও জনগণ ওটাকে সন্দেহ করে। বিএনপি যেটাকে ভুল মনে করে জনগণ ওটাকে সঠিক মনে করে, বিএনপি যেটাকে সঠিক মনে করে জনগণ ওটাকে ভুল মনে করে। রাজনীতির চিত্র এতটাই পাল্টে গেছে। দর্শক, বিএনপির রাজনৈতিক থিওরি কাজ করছে না। বিএনপি থিওরিটা কি দেখেন, নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট, ভোটাধিকার ফিরিয়ে আনা। বর্তমানে বিএনপি রাজনৈতিক থিওরি হচ্ছে ভোটাধিকার ফিরিয়ে আনা, মানুষের ভোটাধিকারের পক্ষে কথা বলবে। কিন্তু বিষয়টা দেখেন, হাসিনার আমলে এই ভোটাধিকারের কথা বলাটা সবচেয়ে জনপ্রিয় স্লোগান ছিল এবং মানুষ বিএনপির এই ভোটাধিকারের স্লোগানের পক্ষে ছিল যে না, আমরা ভোটের অধিকার চাই, ভোট দিতে চাই। তো এখন মানুষ ভোটাধিকার নিয়ে একদম চিন্তিত নয়, কিংবা ভোটাধিকার নিয়ে ভাবছে না। এখন কেউ চিন্তা করছে না যে আমি ভোট দিতে চাই। আপনি দেখবেন ওটা বিএনপির লোকজন, বিএনপির ওই 10% 5% লোক হয়তো এই ট্রেন্ডে আছে, কিন্তু জনগণ বলতে যাদেরকে বোঝায় 80-90% জনতা, তারা ভোটাধিকার নিয়ে একদম বদার্ড না। কিসের ভোটাধিকার? ভোট দিতে হবে এটা জরুরি না। আমি ভোট দিতে যাব, আমি যাকে ভোট দেবো সে ক্ষমতা, আরে আমি যাকে চাই সে তো ক্ষমতা আছে, তো অযথা এই রোদের মধ্যে আমাকে সিরিয়ালে দাঁড়াতে হবে কেন? তা বিএনপি ভোটাধিকারের কথাটা বারবার বলছে, আমরা ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। মানে এমন থিওরি যে গত 15 বছরে জনগণের ভোটের অধিকার ছিল না, এইবার আমরা ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। এটি বিএনপি রাজনীতির মূল থিওরি। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ওইভাবে তার বলতে পারছে না যে না, আমরা দুঃশাসন থেকে আপনাদেরকে মুক্ত করতে চাই। এটা কিন্তু বিএনপি রাজনীতির থিওরি এখন না। আমরা নির্যাতন থেকে, গুম থেকে, এই যে মানুষ কারাগারে আছে, এই পরিস্থিতি থেকে আমরা জাতিকে মুক্ত করতে চাই, এটা কিন্তু হচ্ছে না। এই বিষয়ে কিন্তু আলাপ হচ্ছে না। আপনি খেয়াল করেছেন কিনা দর্শক, ডক্টর ইউনূস সরকারের আমলে কোনো সমস্যা নাই যে দ্রব্যমূল্য থেকে জনগণকে স্বস্তি দিতে চাই, না এটাও বলতে পারছে না। সব ঠিক আছে, এই লোডশেডিং থেকে জনগণকে বাঁচাতে চাই, এই তীব্র গরমের মধ্যে কোনো লোডশেডিং নেই। রিজার্ভ একেবারে শেষ, দেশকে বাঁচাতে চাই, না রিজার্ভ বাড়ছে। বেকারত্ব বেড়েই চলছে, না বেকারত্ব কমে চলছে। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে যাচ্ছে। অতএব বিএনপির রাজনীতির থিওরিটা আসলে কি? এখন কোনো বিষয় তো দুর্বলতা নাই, একটাই থিওরি যে ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। হ্যাঁ, জনগণ ভোট দেওয়ার সুযোগ এখনো পায়নি, এটা ঠিক। কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপির এই যে ভোটাধিকারের রাজনৈতিক থিওরি, এটা কাজ করছে না বাংলাদেশে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।